এই পর্যন্ত বন্দনা রেখে এবারে কবি গানে গাইতে এলাম আপনাদের আসরে কবি গান গাইতে এলাম আপনাদের আসরে আর যাহা হবে আলোচনা শুনলাম কর্ণ ভরে আর যাহা হবে আলোচনা শুনলাম কর্ণ ভরে জমবে ভালো গানের পালা জমবে ভালো গানের পালা জমবে ভালো অতীত বর্তমানে লড়াই বাঁধে একটা সমস্যার সমাধান আপনারা করে দিয়েছেন। গান করতে গিয়ে কি বিষয় বলা হবে এই নিয়ে বহু তর্ক বিতর্ক করতে অনেকক্ষণ সময় যায়, আর আপনারা বহুদিন আগে থেকে বিষয়পালা নির্ধারণ করে আপনারা ঠিক করে দিয়েছেন, কিন্তু একটা জায়গায় একটু ফাঁক ছিল, অর্থাৎ বিষয়পালা নির্ধারণ করেছেন কিন্তু কে কোন পক্ষের ওকালতি করবে সেইটা বলা ছিল না। তো আমিও একরকম ভাবতে ভাবতে আসছি, আমার প্রতিপক্ষ দেবাশিস পাল সেও ভাবতে ভাবতে আসছে, তাই তো কাকে কি দেবে। তো যাই হোক, এখানে এসে যখন আমি কাপড় ছেড়ে আসরে আসব তখন কমিটির পক্ষ থেকে ওখানে গিয়ে যোগেশ বাবুরা নিবেদন করেছেন। হয়তো আমার মাথার টাক পড়ে গিয়েছে, আমার প্রতিপক্ষ থেকে একটু বয়স বেশি দেখেছে, দেখে বলছে আপনাকে অতীতকালে দাঁড়াতে হবে, আজ বর্তমানে প্রতিপক্ষ আমি তো বর্তমানে আপনাদের সামনে দাঁড়িয়ে আছি, তাহলে আমি অতীত হই কি করে? অতীত মানে যাকে দেখা যায় না, যে চলে যায়, ইংরেজিতে বলে পাস্ট। তাহলে আমি তো দাঁড়িয়ে আছি, তাহলে অতীত হই কি করে? না, এই যতক্ষণ কবি গান হবে ততক্ষণ আমরা অভিনয় করব। বলছে ওরে ওই দক্ষিণ পাড়ার ওই যে রতন মুর্শিদ কুলিখার অভিনয় করছে, তা পাশে যে নাতি বসে বলছে দাদু তুমি কি জানলে তো মুর্শিদ কুলিখার মতোই সব কিছু সাজ করে আছে, ইতিহাসে মুর্শিদ কুলিখার ছবিটা আমি যেমন দেখেছি সেই রকমই তো। তা বলছে দাঁড়া গানটা শেষ হোক তোকে আমি দেখাবো। তারপরে গানটা যখন শেষ হয়ে গিয়েছে তখন বাসা করে যখন ড্রেস কোম্পানির ড্রেসগুলো ছেড়ে দিচ্ছে তখন দেখছে রতন পুকুর বিড়ি টানছে পাশে বসে বসে। ওই যে দেখেছিস? তাই তো দেখছি রতনকে খাইতে বটে, এতক্ষণ বুঝতে পারি নাই।
বর্তমানে কাটোয়ায় বাস করি। আসল বাড়ি কেতুগ্রাম থানা, গ্রামের নাম কৌড়ি। আমার প্রতিপক্ষ আছেন যিনি, শুনুন আমার বাড়ি দেবাশিস পাল নাম, চৌহাট্টার পাশের গ্রাম। আমি সবাই জানালাম যতক্ষণে কবির আসরে আমরা থাকিব, ভূমিকা ধরে মোরা অভিনয় করিব। ব্যক্তি নাম চলে যাবে, ব্যক্তি নাম এখানে থাকবে না। আজ অভিনয়ের নাম হবে করুণ বিবেচনা, তাই অতীতকাল সাজলাম। আজ কবি গানের আসর মাঝে মোদের কোনখানেতে দেখা সম্পর্ক কি হবে, কোথায় হবে কাটা কাটি, আজ লড়াই বেড়ে যাবে। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহম অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ। অন্তর্যামী প্রভু আমার অন্তরে ভাবিলেন, জগৎ মাঝে লীলা করিব আমার কথা নেবেন। তাই চার যুগ সৃষ্টি করে আমার মুকুন্দ মুরারি, আর চার যুগেতে লীলা করতে এলেন অবতরী। সত্য পথতে তারপরে পরিচর্যায়ং কলৌত ধরি কীর্তনাথ। সত্য যুগে নারায়ণ বৈকুণ্ঠ বিহারী, শ্রী ভগবান নারায়ণে নিলেন রূপ ধরি। আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি যে ভগবানকে কেউ দেখেছেন, একজনে হাত তুলে বলতে পারবেন না যে না দেখিনি। দেখেছি যদি বলেন দেখেছি, তাহলে এখানে শিবের পুজো হয়েছে, কালী পুজো হয়েছে, ভগবানের পুজো কোথায় হয়েছে? তার মূর্তিটা কেমন, কোন মিস্ত্রি করতে পারে তাকে? তাহলে ভগবানকে অস্তিত্বহীন ভগবান, তা বলে কিসের নাই স্বরূপে অরূপ রূপ তার হৃদয় মাঝে অনুভূত হয়। ভগবানের রূপ আপনারা হৃদয় বৃন্দাবনে নিজে নিজে দেখতে পান, অপর কেউ দেখতে পায় না, দেখাতেও পারে না। কে দেখতে পায়? সাধক যারা, ঋষি যারা করে ভজন, তারাই তো হৃদয় মাঝে পায় গোবিন্দ দর্শন। সেই জন্য শ্রী চৈতন্য চৈতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কলম দিলেন, অদ্যাবধি সেই রূপ ধরে গোরার রায়, কোন কোন ভাগ্যবান দেখিবার পায়। এই হচ্ছে ভগবান। তাহলে ভগবান তার অস্তিত্ব রক্ষা করার জন্য সত্যে নারায়ণ হলেন, ত্রেতায় রাম অবতার হলেন। 10 অবতারের একটা অবতার রাম। রাম রামশ্চ বুদ্ধ কল্কি দশশ্রীতা, মৎস্য কুর্ম বরাহশ্চ নৃসিংহ বামনস্ততা।
রাম রাম রামশ্চ বুদ্ধ কল্কি দশস্রিতা, এই 10 অবতার রামচন্দ্র তেজা যুগে ভগবান হয়ে এলেন, আর দাপরেতে ভগবান আমার কৃষ্ণ সাজলেন। কলিযুগে মহাপ্রভু ওই নদিয়া নগরে গৌরী রূপে জন্ম নিলেন প্রভু সচির উদরে। তাহলে যুগ বিভাজন করলেন, রূপ বিভাজন করলেন, 4 রূপে 4 যুগ, সত্য ত্রেতা দাপর কলি। সত্য চলে গেল, অতীত হইল অতীত, আবার তেতাও তো নাই বাবা, মিটেছে গন্ডগোল। ত্রেতা অতীত, দাপরে চলে গেল, স্বরূপের সে নাই। বর্তমানে কলি যুগে বাবা সবার যা নাই। 4টে যুগের মধ্যে সত্য চলে গেল, তেতা চলে গেল, দাপর চলে গেল, কলি আছে। যে আছে তাকে বলে বর্তমান, আর যে নাই তাকে বলে অতীত। তাহলে 3টে চলে গেছে, সেই জন্য কবিগানের পালায় অতীত আর বর্তমান পালা হলে এইটাই দাঁড়িয়ে যায় যে সত্য তেতা দাপর একজনের ভাগে, আর কলিযুগ আর একজনের ভাগে। এইটাই হচ্ছে গিয়ে কবিগানের প্রতিপাদ্য বিষয়। আজ এইখানে আমাদের আলোচনা। তাহলে একজনা কলিযুগের ওকালতি করবে, আর একজনা সত্য তেতা দাপরের ওকালতি করবে। আমি একটু রসিকতা করে আমাদের ওই ধানসারা ঘোষ মশাইকে বলছিলাম যে তাহলে আমাকে কিন্তু 500 টাকা করে 3 বাজা 1500 টাকা বেশি দিতে হবে, কারণ আমি 3 যুগ বলবো, এটা 1 যুগ বলবো। রসিকতা করে বলছিলাম। সংগ্রাম আমি সাজিলাম 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 আপনাদের কথা মতো সাজিলাম সাজিলাম আপনাদের কথা মতো সাজিলাম সাজিলাম। তাহলে এই হলো আমাদের বিষয়। এবার আমি বলেছিলাম কোনখানে দেখাশোনার সম্পর্ক কি, কোনখানে মোদের দেখাশোনা সম্পর্ক কি বা হবে, কথায় হবে কাটাকাটি, লড়াই বেড়ে যাবে বাবা। সম্পর্ক কি? সত্য যদি বাবা হয় তেতা ছেলে হবে, দাপরটা নাতি বটে বাবা, বলছি কথা ভেবে। কলিকালটা পরিণাতি জানেন তা সবাই, আর তেতা যদি বাবা হয় বাবা, দাপর ছেলে হয়। কলিকালটা নাতি হবে জানেন সর্বজন, আর দাপরে যদি বাবা হয় তাহলে কলি পুত্র। সম্পর্ক কি হবে? সম্পর্ক হবে ঠান্ডা লেগে যাবে, সম্পর্ক কি হবে? যাবে সম্পর্ক হবে। সত্য বাবা হলে ত্রেতা ছেলে হয়, দাপর নাতি হয়, কলি পরিণতি হয়। ত্রেতা বাবা হলে দাপর ছেলে হয়, কলি নাতি হয়। আর দাপর ছেলে হলে কলি, দাপর বাবা হলে কলি ছেলে হয়। তাহলে এর সঙ্গে সম্পর্ক কি? ঠান্ডা লেগে যাবে না? আমাদের জিজ্ঞেস করি কি সম্পর্ক বলুন? সবাই বলে দাদু নাতি, দাদু নাতি বললে তো হবে না। কি সম্পর্ক? সবটাই তো পয়সা দিয়ে, বই পড়ে হয় না বাবা, পয়সা দিয়ে কবিগান দিয়েছেন। কিছু তো গুরুমুখী বিদ্যা আছে। এসো বাবা বসো ভাই, চলো শালা বাড়ি যাই। এসো বাবা বসো ভাই, চলো শালো বাড়ি
বাবা এই সম্পর্ক আমাদের। কখনো বাবা, কখনো বেটা, কখনো ভাই মানে নাতি, কখনো বন্ধু, এই সম্পর্ক। তাহলে এই সম্পর্কের মধ্যে আমাদের একটা সম্পর্ক ধরে আমাদের গান করলে পরে সম্পর্কটা মধুর হয়। তাহলে এই নাতি আর দাদু ধরে গান করলে পরে কথাটা ভালো লাগে, নেতা দাদু সম্পর্ক। হ্যাঁ, সেই জন্য লোকে বলে দাদু আর নাতি বাবা। এই হলো আমাদের সম্পর্ক। এইবার দেখাশোনা কোথায়? আজ গৌরী নগরের আসর মাঝে, নগরের আসর মাঝে আজ দেখাশোনা হলো দুইজন, গৌরী নগরের আসর মাঝে দেখাশোনা হবে দুজনাতে। গৌরী নগরের আসর মাঝে আজকের দেখা। আর শাস্ত্র অনুযায়ী দেখা করতে গেলে কোথা দেখা? দাপরের অবসান হয়েছে, কলি এসেছে, এহেন সময়ে দেখা। তাহলে দেখাশোনা করা যায়। তাহলে এই জায়গায় দেখা হয়েছে অনেক দিন পর। আমার আদরের দাদু ভাই বা আমার আদরের বেটা যাই বলবেন, তবে দাদু ভাইটা বললে সম্পর্কটা ভালো হয়। দেখাশোনা যখন হয়েছে, ভাই তোমাকে অনেকদিন পর দেখতে পেয়েছি, দুটো মনের কথা কই ভাইয়া, মনের কথা কই, দুটো মনের কথা কই ভাইয়া, মনের কথা কই, মনের কথা কই ভাইয়া, মনের কথা কই, মনের কথা কই, দুটো 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 মনের কথা কই। বহুদিন পরে দেখা, বহুদিন পরে দেখা, আমার কথাই দিও শো, আমার কথাই দিও ছয়, আমার কথাই দিও ছয়, মনের কথা কই, দুটো মনের কথা কই, দুটো মনের কথা কই, ভাই মনের কথা কই, দুটো মনের কথা কই, ভাই মনের কথা কই, দুটো মনের কথা কই, ভাই মনের কথা ভাই কই। রে, অনেকদিন পর তোর সঙ্গে আমার দেখা হলো। তো প্রথম কথা তোর সঙ্গে আমার কি, একটু রসিকতা করিয়ে তোকে আমি জিজ্ঞেস করছি, বলতো আমার নাচ বউ দেখতে কেমন বটে? নাচবো দেখতে কেমন বটে? আপনারা বলবেন এটা বা কি রকম কথা হলো আপনার? নাচ বউ দেখতে কেমন এটা জিজ্ঞেস করছেন, আপনি দেখেন না যখন আশীর্বাদ করেছেন? আসলে ব্যাপার হচ্ছে, যখন আশীর্বাদ প্রথম করলাম যে বউটাকে, কিছুদিন পর দেখছি সেটা নাই। হ্যাঁ ভাই কি হলো? তা বলছে শিউরির কোর্টে ওটা ডিভোর্স হয়েছে। আঠেরোর কোটে ডিভোর্স হয়েছে। একটা নতুন রানী দাদু ঘরে এসেছে। আঠেরোর কোটে ডিভোর্স হয়েছে, নতুন নায়িকাকে ধরে এনেছে। ওই জন্য জিজ্ঞেস করছি কোনটা তোর তোলা, কোনটা তোর আট পয়রি। আমি তো বুঝতে পারছি না, ওই জন্য বলছি ভাই না দেখতে কেমন। হ্যাঁ, এটা একটু রসিকতা করে তোকে জিজ্ঞেস করছিলাম। এবার বলে বলে দাদু ভাই বল আমার কাছে, বাবা আমার ঘরের বটিস তুই, কথা নয় কমিছে, যেখানের খোল সেইখানের তেল, তোরে আজ ছাড়বো না। কিছু মনের কথা আজকে করবো আলোচনা। ভাইরে, শাস্ত্র বলছে সত্য যুগে ধর্মের উৎপত্তি হলো, সেই ধর্ম যোগে যাকে মনে মনে কোনে। শুনুন সদা দল, সাধু ঋষি ব্রহ্মচারী তারা জপ করিয়ে যায়। এবার ত্রেতা যুগেও ধর্ম ছিল, মিথ্যা কথা নয়। কলি যুগে দাপরেতে ধর্ম ছিল, জানেন সর্বজন। তোর কলি যুগে দেখে আমার মাথা ঘুরিয়ে গেল। তোর কলি যুগে এমন একটা দৃশ্য দেখলাম, দেখে আমার মাথা ঘুরিয়ে গেল। ওই জন্য জিজ্ঞেস করছি তোর কলি যুগে ধর্মটা কি? তোর কলি যুগে ধর্ম বলে কিছু নেই। বললেন কেন না, কলিযুগ যখন এলো, দাপরের অবসান হলো, তখন একটা দৃশ্য আমি দেখতে পেলাম। কি দৃশ্য? না, ওই রাজা পরীক্ষিত, পাণ্ডবদের যে শ্রেষ্ঠ জন রাজা পরীক্ষিত, তার একটা অভিশাপ এসেছিল।
অভিশাপ আসার ফলে সেই রাজা পরীক্ষিত পুণ্যত্ব লাভ করার জন্য সখীদেব ব্রহ্মচারীর কাছে চলে যায়। দুজনার কথাটা শ্রীমদ্ ভাগবত পুরাণ হয়। ওই দুজনা যা কথা আলোচনা করেছে এইটাই শ্রীমদ্ ভাগবত পুরাণ। আচম্বিত পরীক্ষিত করল নিরীক্ষণ, চোখে দেখতে পেয়েছে পরীক্ষিত গঙ্গার তীরে দাঁড়িয়ে আছেন দুইজন, অজর ঝরে কাঁদে তারাও, নয়নে বয় অশ্রু ধারাও। ওরে আমার ভাই, ওরে তোর কাছে এই জন্যে বলছি হে তাই। পরীক্ষিত করজোড়ে তাদের কাছে চলে গেল। ওই দুইজনকে পরীক্ষিত জিজ্ঞাসা করিল। কি জিজ্ঞাসা করছে? দুইজন দাঁড়িয়ে আছে, একজন দাঁড়িয়ে আছে সেটাকে বৈরী মধ্যাংশ বৃষ, বৃষ রূপে একজন মানে ষাঁড়, গরুর ষাঁড় দাঁড়িয়ে রয়েছে। একটা পায়ে দাঁড়িয়ে, বাকি 3 পা ভেঙে গেছে। অজচ্ছরে কাঁদে বিষ, ষাঁড়টা কাঁদছে, নয়নে ধারা বয়ে যায়। আমার পরীক্ষিত রাজা দেখেছে তো তাই। আর একজন গাভী, মা গাভী, একটা ষাঁড় একটা গাভী, অতীব যতন অজচ্ছরে কাঁদে গাভী, ধারা বয় নয়নে। পরীক্ষিত করজোড়ে জিজ্ঞাসা করিল, তুমি কে? ধর্মরূপী বিষয় আমি, শোনো কথাগুলো। গাভী বলছে, রাজা পরীক্ষিত শোনে আমার ঠাই, এই বসুধা ধরিত্রী বটি আমি তোমারে জানাই। আমি এই পৃথিবী ধরিত্রী। তবে যে তোমরা দুজনে কাঁদছো কেন? আমাদের আর জায়গা নাই, যাবো আমরা কোথায়? তাই কেঁদে কেঁদে আকুল হয়েছি, জানালাম বারতা। মাগো, কথাটা বুঝতে পারলাম না, একটু পরিষ্কার করে বলো তো। বলছে, ওই দেখো পিছনেতে দাঁড়িয়ে একজন, তারে চেয়ে দেখো, চেয়ে দেখো, শোনো মোর বচন। যেই রাজা পরীক্ষিত নয়ন ঘুরিয়েছে, মাথায় মুকুট পরে, অস্ত্র কোমরে নিয়ে সুসজ্জিত রূপে এক রাজা দাঁড়িয়ে রয়। খিক খিক করে হাসছে রাজা, পরীক্ষিত দেখিবারে পায়। পরীক্ষিত রাজার কাছে জিজ্ঞাসা করিল, কে তুমি? তোমার পরিচয় দাও, শোনো কথাগুলো। তোমার জন্য এই গাভী আর এই বৃষ করিছে ক্রন্দন। ওগো আমার রাজপুত্র, দাও বিবরণ। তখন আমার পরীক্ষিত জিজ্ঞাসা করিল, আর ওই রাজা তখন বদনেতে হাসিতে লাগিল। হাসিতে হাসিতে রাজা বলিল বচন, আমার নাম কলি রাজা, শুনুন মোর বচন। এখন আমার রাজত্ব ফিরে যাও রাজা, ফিরে যাও, রাজা ফিরে যাও, রাজা ফিরে যাও। তুমি আমার সামনে দাঁড়িয়ে, ফিরে যাও রাজা, ফিরে যাও, আমার সামনে, ফিরে যাও। রস রস সম্পরত তেজ, আমি রাজা পরীক্ষিত, পাণ্ডবদের শ্রেষ্ঠ
প্রদীপ, শেষ প্রদীপ। আমি অত সহজে ছাড়বো না, যতক্ষণ দেহ আছে প্রাণ তোমারে বধিব হেতায় নাহি পরিত্রাণ।